আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়টি শুরু করব। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেই সবগুলো অঙ্কের সমাধান দিব। তো এভাবে করে আমরা পুরো বইয়ের সমাধান আমাদের এই চ্যানেলে পাবো। খেয়াল করো, আমরা প্রথম অধ্যায়ের নাম দেখতে পাচ্ছি মূলদ ও অমূলদ সংখ্যা। তো এখানে কি লেখা আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। লেখা আছে, বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করতে পারি। পূর্ববর্তী মানে আগের শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। তার মানে মূলদ সংখ্যাগুলো কি কি? মূলদ সংখ্যাগুলোর মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। ঠিক আছে, অর্থাৎ মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এমন কিছু সংখ্যাও রয়েছে যেগুলোকে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়টি শেষ হলে আমরা অমূলদ সংখ্যাটা কি সেটা জানবো এবং এদের প্রয়োগটাও আমরা শিখে ফেলবো। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে মূলদ সংখ্যাকে হচ্ছে দুটি সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, যেমন আমরা যদি 5 এর কথা বলি তাহলে 5 কে কিন্তু আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি, 5 গুণ 1। ঠিক আছে, তারপর আমরা যদি 6 এর কথা বলি, তারপরে 6 কে আমরা দুটি পূর্ণ সংখ্যা যেমন 2 আর কত 2 না 12, 12 আর হচ্ছে 2, 12 আর 2 এর অনুপাত হিসেবে 6 কে আমরা প্রকাশ করতে পারি। এরকম আমরা যে সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলা রয়েছে, যেমন 1 2 3 4 5 এরকম যত সংখ্যা আছে সেগুলা পূর্ণ সংখ্যা রয়েছে, ভগ্নাংশ সংখ্যাও রয়েছে। আর এছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে কিন্তু প্রকাশ করতে পারি না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে যেগুলোকে প্রকাশ করতে পারি না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এই যে এখানে আমরা এই অধ্যায় শেষে কি কি শিখতে পারবো সেগুলো এখানে লেখা আছে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল। এই ক্লাস শেষে আমরা বর্গ কি এবং বর্গমূল কি এই দুইটা শব্দের সাথে পরিচিত হব এবং যে কোনো সংখ্যা দেখলে বুঝবো যে সংখ্যাটির বর্গ কি, সংখ্যাটির বর্গমূল কি। ওকে, দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে। বর্গ একটি আয়ত। আমরা জানি আয়ত হচ্ছে এমন, ঠিক আছে, যার দৈর্ঘ্য বিপরীত বাহুগুলো সমান। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয়ে যায় তাহলে চিত্রটা হবে এমন। তো এটাই হচ্ছে একটি বর্গ, এটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে আয়ত। এখানে বলেছে যে বর্গ একটি আয়ত যার বাহুগুলো হচ্ছে পরস্পর সমান, যা বর্গের বাহুগুলো সবগুলো পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক একক হয়, বর্গের ক্ষেত্রফল হবে ক গুণ ক, মানে হচ্ছে ক স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ক স্কয়ার বর্গ একক হয় তাহলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। তো এখানে কি বলেছে আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝি। মনে করো একটা বর্গ যদি হয়, মনে করো এখানে আমি একটা বর্গ নিলাম, এই যে একটা বর্গ নিলাম যার প্রত্যেকটি বাহু হচ্ছে কি পরস্পর সমান। ঠিক আছে, এখন এই যে এই চারটা বাহু আছে, একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় ক একক, তাহলে এখানেও এটা হবে ক একক, তাই না? এগুলো হবে ক একক, এটার মান হবে ক একক, এটার মান হবে ক একক। যদি বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য ক একক হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? সুতরাং বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক একক, আরেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক একক, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে ক গুণ ক বর্গ একক, এমনই তো হবে, তাই না? এখন এখানে ক গুণ ক এটাকে আমরা লিখতে পারি ক স্কয়ার। এই যে উপরে 2 দিলাম, এটাকে আমরা স্কয়ার বলবো। তাহলে ক স্কয়ার বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তার মানে ক কে যদি ক দিয়ে গুণ করি তাহলে হবে ক স্কয়ার। এতটুকু আমরা এখানে শিখলাম। ঠিক আছে, এইভাবে করে আমরা যদি
মনে করো 2 একটা সংখ্যা, 2 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 স্কয়ার। ঠিক আছে, 2 দুগুণে 4 হবে। ঠিক আছে, এইভাবে করে আমরা কি এই সংখ্যাগুলোর বর্গ বের করতে পারবো। মনে করো 1 স্কয়ার, তারপর 2 স্কয়ার, 3 এর স্কয়ার, 3 এর বর্গ, 4 এর বর্গ। স্কয়ার যখন আমরা করব তখন এটাকে আমরা বর্গ বলতে পারি। 4 এর বর্গ মানে হচ্ছে 4 স্কয়ার, তারপরে 5 এর বর্গ, তারপর 6 এর বর্গ মানে 6 স্কয়ার। এভাবে করে আমরা কি এইগুলোর মান এখন বের করতে পারবো? এগুলোর মান কি আমরা বের করতে পারবো? দেখো 1 স্কয়ার মানে হচ্ছে 1 কে আমরা 1 দিয়ে গুণ করব, 1 1 1। 2 স্কয়ার মানে হচ্ছে আমরা 2 কে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4। 3 স্কয়ার মানে 3 কে আমরা 3 দিয়ে গুণ করব, 3 3 কে 9। 4 স্কয়ার মানে 4 কে আমরা 4 দিয়ে গুণ করব, 4 4 এ 16। 5 স্কয়ার মানে 5 কে আমরা 5 দিয়ে গুণ করব, 5 5 এ 25। 6 স্কয়ার মানে 6 এর বর্গ, তাহলে 6 কে আমরা 6 দিয়ে গুণ করব, 6 6 36। এইভাবে করে। ঠিক আছে, এখন দেখো বইয়ে কি লিখেছে আমরা একটু পড়ি। এখানে লিখেছে চিত্রে 9টি মার্বেল, এই যে এখানে লিখেছে চিত্রে 9টি মার্বেলকে বর্গাকারে সাজানো আছে, যেখানে মার্বেল দেওয়া আছে, এই চিত্রটার কথা বলেছে। এখানে দৈর্ঘ্য বরাবর 3টি মার্বেল আছে, প্রস্থ বরাবর 3টি মার্বেল আছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সংখ্যক মার্বেল আছে। তাই কি দৈর্ঘ্য প্রস্থ সমান হলে এটা কি হবে? বর্গ হবে। এখন এই বর্গটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, বা এখানে কয়টি মার্বেল আছে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই বরাবর 3টি আছে, এর জন্য আমরা লিখলাম 3। এই বরাবর 3টি আছে, এই জন্য আমরা এই বরাবর এর জন্য লিখলাম 3। 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9 হবে। এই যে দেখো, তাহলে মার্বেল সংখ্যা আমরা পেয়ে গেলাম 9। হ্যাঁ, এখন এই যে 3 কে 3 দিয়ে গুণ করলাম, এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? এটাকে আমরা লিখতে পারতাম 3 এর বর্গ, অর্থাৎ 3 এর উপরে 2, 3 স্কয়ার। ঠিক আছে, 3 এর বর্গ। এই যে এখান থেকে আমরা 3 গুণ 3, 3 3 কে 9 এভাবে লিখতে পারি। দেখো এখানে এই যে কথাটি বলেছে, ফলে 3 এর বর্গ 9 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3। এই যে 3 কে যখন আমরা 3 স্কয়ার লিখলাম, তারপর 3 স্কয়ার মানে হচ্ছে 3 3 কে 9 পেলাম। এখন এই যে 3 এই সংখ্যাটার বর্গ হচ্ছে 3, 9। 3 এর বর্গ হচ্ছে 9, আর 9 এর বর্গমূল হচ্ছে 3। এই কথাটা এখানে বলেছে, 3 এর বর্গ হচ্ছে 9 আর 9 এর বর্গমূল হচ্ছে 3। এখন এখান থেকে একটা সংজ্ঞা লিখে দিয়েছে, সংজ্ঞাটা পড়লে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সংজ্ঞাটাই বলেছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা ওই সংখ্যার বর্গ। ঠিক আছে, যেমন এখানে যে কতগুলো উদাহরণ আমরা এখানে করলাম। এই যে 1 কে অন্য একটা কালি নিয়ে নিই। এই যে 1 কে যখন আমরা 1 দিয়ে গুণ করেছি তখন 1 পেয়েছি। ঠিক আছে, 2 কে যখন 2 দিয়ে গুণ করেছি তখন 4 পেয়েছি। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে যে গুণফল পাবো তা হচ্ছে ওই সংখ্যাটার বর্গ, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4। হ্যাঁ, 3 কে 3 দিয়ে গুণ করলে যে গুণফল পাবো তা হচ্ছে 3 এর বর্গ, তার মানে 3 এর বর্গ হচ্ছে 9। ঠিক আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো তা ওই সংখ্যার বর্গ। তাহলে 4 এর বর্গ মানে হচ্ছে 4 কে 4 দিয়ে গুণ করব, তাহলে যে গুণফল পাবো সেটা হচ্ছে 4 এর বর্গ। 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36। এই কথাটা বলেছে এখানে। ঠিক আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো তা হচ্ছে ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। সংখ্যাটি গুণফলের বর্গমূল, অর্থাৎ এখানে বিপরীতভাবে একটা কালার নেই আমি। এখানে সংখ্যাটি গুণফলের বর্গমূল, অর্থাৎ এই যে 3 হচ্ছে 9 এর বর্গমূল। ঠিক আছে, গুণফল হচ্ছে 9, 9 এর বর্গমূল 3। এখানে 36 এর বর্গমূল হচ্ছে 6, 25 এর বর্গমূল হচ্ছে 5। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে এই সবগুলো সংখ্যার বর্গমূল যদি আমরা বের করতে চাই, এই 36 এর বর্গমূল হচ্ছে 6, 25 এর বর্গমূল হচ্ছে 5, 16 এর বর্গমূল হচ্ছে 4, 9 এর বর্গমূল হচ্ছে 3, 4 এর বর্গমূল হচ্ছে 2, 1 এর বর্গমূল হচ্ছে 1। বুঝতে পেরেছো? সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। গুণফল 36 আর সংখ্যাটা হচ্ছে 6, গুণফলের বর্গমূল হচ্ছে সংখ্যাটা। বুঝতে পেরেছো? এখানে এই কথাটাই বলেছে, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। এই যে এখানে 4 এর উদাহরণটা দিয়েছে, 4 এর বর্গ হচ্ছে 4 এর উদাহরণটা দিয়েছে। তো 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2, 2 এর বর্গ। 2 এর বর্গ হচ্ছে 2 স্কয়ার, 2 দুগুণে 4, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4। 2 কে 2 দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। ঠিক আছে, তো এখন আমরা বর্গ কি বর্গমূল কি এই জিনিসটা কিন্তু বুঝতে পারলাম, এবং যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো
এবং বর্গমূলও নির্ণয় করতে পারবো। বর্গ যদি নির্ণয় করতে চাই তাহলে কি করব, ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই গুণ করব, তাহলে যে গুণফল পাবো সেটাই হবে ওই সংখ্যাটির বর্গ। আর বর্গমূল নির্ণয় করতে গেলে গুণফলের বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটি। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। এভাবে ধারাবাহিকভাবে বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব এবং অনুশীলনীর সবগুলো অঙ্কের সমাধান আমাদের এই চ্যানেলে দিব। দেখা হচ্ছে সেসব ক্লাসে। আল্লাহ হাফেজ।